ওয়েলকাম টু বর্ণাস টিউটোরিয়াল এগেইন। আমি আবার আজকে চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে, ক্লাস 11-এর মিটিং অ্যাট নাইট। আজকে আমরা রবার্ট ব্রাউনিংয়ের এই মিটিং অ্যাট নাইট কবিতাটা পড়ব। তাহলে চলো, আগে রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমাদেরকে কিছু জেনে নিতে হবে। রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান এজের একজন খুব বিখ্যাত কবি। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1812 সালে লন্ডন শহরে, এবং তিনি মারা যান 1889 সালের 12ই ডিসেম্বর ভেনিস শহরে। তো তিনি ভিক্টোরিয়ান এরার একজন খুব বিখ্যাত কবি ছিলেন, এবং তিনি বিখ্যাত ছিলেন বিশেষত তার ড্রামাটিক মোনোলগের জন্য। হ্যাঁ, কিন্তু যদিও মিটিং অ্যাট নাইটটাকে ড্রামাটিক মোনোলগ বলা চলে না। তো তার আরও যেসব বিখ্যাত কাজগুলো রয়েছে তার লেখা, তাদের মধ্যে বিখ্যাত আজ হচ্ছে মাই লাস্ট ডাচেস, পরফিরিয়াস লাভার, ফ্রা লিপোলিপি, এসব। তো তিনি এখানে কিন্তু এই কবিতাটা মিটিং অ্যাট নাইট হচ্ছে একটি লাভ পোয়েম, যার মধ্যে আমরা সাসপেন্স দেখতে পাবো, প্যাশন দেখতে পাবো, এবং বেশ কিছু সেন্সুয়াল ইমেজেসও আছে। তো এই মিটিং অ্যাট নাইট পোয়েমটা একদম প্রথমে পাবলিশ হয়েছিল 1845 সালে একটি ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স নামে একটি পত্রিকাতে। তো তখন এর সঙ্গে আরেকটা অ্যাডিশনাল পার্ট ছিল, কিন্তু পরে এটাকে দুটো কবিতায় ভাগ করে দেওয়া হয়। তার মধ্যে একটা পার্ট নাম দেওয়া হয় মিটিং অ্যাট নাইট, আর আরেকটা পার্ট যেটা এখানে নেই সেই পার্টটাকে বলা হয় মানে নাম দেওয়া হয়েছিল পার্টিং অ্যাট মর্নিং। তো হ্যাঁ, এবার আমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটু জেনে নিই। তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও একটু জানতে হবে এই কবিতাটা পড়তে গেলে, কারণ তার ব্যক্তিগত জীবনের ছায়া আমরা এই কবিতাটাতে দেখতে পাই। হ্যাঁ, যদিও তিনি কখনো এই ব্যাপারটা স্বীকার করেননি, কিন্তু আমরা তার জীবনী দেখলে কিন্তু বুঝতে পারবো যে এই কবিতাটাতে তার জীবনের অনেকটাই ঘটনার সঙ্গে কিছু কিছু মিলে যায়। তো রবার্ট ব্রাউনিংয়ের প্রেমিকা ছিলেন এলিজাবেথ ব্যারেট। তো পরবর্তীকালে তিনি তাকে বিয়েও করেছিলেন। তো এলিজাবেথ ব্যারেটের বাবা ছিলেন ভীষণ কনজারভেটিভ একজন লোক। তো তিনি একদমই পছন্দ করতেন না ওদের দুজনের মেলামেশাটা। তো তাদেরকে ওই জন্য প্রায়ই খুব সিক্রেটলি একে অপরের সঙ্গে দেখা করতে হতো। তো এই ব্যাপারটা আমরা কিন্তু এখানে এই মিটিং অ্যাট নাইট কবিতাটাতে খুঁজে পাবো। তাহলে চলো শুরু করা যাক। আমরা ফার্স্ট স্ট্যান্ডারটাকে দেখে নিই, পড়ে নিই আগে। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিপ in fiery ringlets from their sleep, as I gain the cove with pushing prow and quench its speed in the slashy sand. দেখো, এখানে পোয়েট অর্থাৎ কবি তার জার্নি শুরু করছেন, অর্থাৎ সমুদ্রপথে তিনি তার বিলাভেটের সঙ্গে দেখা করতে যাবেন। তো তিনি সন্ধ্যের পর তার বিলাভেটের সঙ্গে দেখা করতে গেলে তাকে অনেকটা রাস্তা সমুদ্রের মধ্যে দিয়ে নৌকা নিয়ে যেতে হয়, এবং তারপর সেখান থেকে আবার ল্যান্ডের ওপর দিয়েও আবার বেশ খানিকটা 3খানা মাঠ পার হয়ে যেতে হয়। তো আমরা প্রথম ভাগটা এখানে শুরু করছি, তার জার্নিটা এখানে শুরু হচ্ছে। তো তিনি কোন সময় স্টার্ট করছেন তার জার্নিটা, না সন্ধ্যের পর, যে সময় বলছে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, বলছে ধূসর সমুদ্র এবং বিস্তীর্ণ কালো স্থলভাগ, অর্থাৎ যেখান থেকে তিনি আসলেন সেই জায়গাটা এখন কালো দেখাচ্ছে, এবং তিনি এখন যে সমুদ্রে নামছেন নৌকা নিয়ে সেই জায়গাটা এখন ধূসর।
অর্থাৎ তার জার্নিটা অন্ধকার থেকে আলোর দিকে হচ্ছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, আর আকাশে তখন কি দেখা যাচ্ছে, অর্ধেকটা চাঁদ দেখা যাচ্ছে হলুদ রঙের, সেটা খুব বড় এবং নিচু, লো অর্থাৎ আরও খানিকটা উঠবে, চাঁদটা পূর্ণ হয়নি এখনো, ফুল মুন এখনো হয়নি, হাফ আছে। তো অর্থাৎ তার মনে একটা আশার আলো দেখা দিচ্ছে, মানে তিনি আশার দিকে চলেছেন, অর্থাৎ তার বিলাভেটের দিকে যাচ্ছেন। And the startled little waves that leap in fiery ringlets from their sleep, কি বলছে না, অর্থাৎ তিনি যখন নৌকাটা নিয়ে সমুদ্রে হঠাৎ করে সমুদ্রতে নৌকাটা নিয়ে চলা শুরু করছেন, সেই সময় যে স্থির জল ছিল, হ্যাঁ, ছোট ছোট যে ঢেউগুলো ছিল, সেগুলো চমকে উঠে ধাক্কা খেয়ে ছোট্ট ছোট্ট রিংয়ের মতন, আগুনের রিংয়ের মতন হয়ে ছড়িয়ে পড়ছে। আগুনের মতন কেন বলছে, চাঁদের ছায়াটা যেহেতু জলের মধ্যে পড়ছে, তো হলুদ সেই ছায়াটা পড়ে জলের রঙটাও ওই রকম আগুনের মতন দেখাচ্ছে। এবং স্থির যে জলরাশি ছিল সেখানে একটা চঞ্চলতা দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এবং ছোট ছোট রিংলেটের মতন হয়ে সেগুলো ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু কবির মানসিক অবস্থাটাও খানিকটা দেখো বোঝাচ্ছে এই জিনিসটা দিয়ে। কিভাবে না, কবিও মনটা কিন্তু ভীষণভাবে এখন চঞ্চল হয়ে আছে, ভীষণ এক্সাইটেড তিনি, ঠিক ওই জলকণাগুলোর মতন। তো সেগুলো লাফিয়ে উঠছে জলকণাগুলো এবং ছোট ছোট আগুনের রিংয়ের মতন হয়ে ছড়িয়ে পড়ছে। তারপর কি বলছে, অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রাউ, বলছে কোভ মানে যে স্থলভাগটা আর কি, খাঁড়ি যেটাকে বলছি, যেখানে জলটা অনেকটা কমে আসে সমুদ্রের, অর্থাৎ তার জার্নি, সমুদ্রের জার্নি শেষ হয়ে আসছে, সেখানে তিনি স্থলভাগ পেতে চলেছেন যে জায়গাটায়, সেই তাই বলছে যেই আমি ধারে আসলাম, অর্থাৎ খাঁড়ির কাছে আসলেন উনি, পুশিং প্রাউ উইথ পুশিং প্রাউ, প্রাউ মানে সমুদ্রের যে নৌকার যে ছুঁচলো অংশটা, মুখ মানে সামনের দিকটা, হ্যাঁ, সেটাকে বলছে প্রাউ, পুশিং প্রাউ, সেটাকে ঠেলতে ঠেলতে নিয়ে তিনি আসলেন। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্ল্যাশি স্যান্ড, এবং এর গতিকে নিবৃত করা হলো কিসে, স্ল্যাশি স্যান্ড, যে নরম বালুকা ভূমি সেইখানে। এখানে যে স্ল্যাশি মানে এখানে ওই শব্দটা বোঝাচ্ছে, যে এই স্ল্যাশি শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি যে ওই বালিটা, ওই জায়গার বালিটা ভীষণভাবে নরম। ঠিক আছে, এবার আমরা চলে আসি সেকেন্ড স্ট্যান্জাটায়। আচ্ছা, যে কবি তার জার্নির প্রথম ধাপটা পেরিয়ে এসেছেন, অর্থাৎ সমুদ্রের যে রাস্তাটুকু ছিল সেটা তিনি কমপ্লিট করে ফেলেছেন, তিনি এবার সমুদ্র তটে এসে নেমেছেন। সেকেন্ড স্ট্যান্জারে কি আছে, দেন এ মাইল of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears, a tap at the pane, the quick sharp scratch and blue spark of a lighted match, and a voice less loud through its joys and fears than the 2 hearts beating each to each. তাহলে প্রথম দুটো লাইন আগে দেখে নিই আমরা। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, 3 fields টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার্স, অর্থাৎ কবি, পোয়েট সমুদ্র তটে নামার পরে তাকে উষ্ণ সামুদ্রিক গন্ধ বিশিষ্ট যে বিচটা রয়েছে তটে, মোটামুটি 1 মাইল হাঁটতে হবে তাকে, এবং তারপরে তিনি এসে পড়বেন ফিল্ডে, একটি নয়, পরপর সেখানে 3টি ফিল্ড, মাঠ বা ক্ষেত তাকে ক্রস করতে হবে, এবং তারপরে তিনি একটি খামার বাড়িটিতে এসে পৌঁছবেন, অর্থাৎ সেই খামার বাড়িটি কার, তার বিলাভেডের।
তো এই 3টি মাঠ পেরোনোর পর তিনি আলটিমেটলি তার বিলাভেডের বাড়ির কাছে এসে পৌঁছবেন। A tap at the pane, the quick sharp scratch and blue spark of a lighted match. কি না, উনি এসে ওই জানালার কাছে আস্তে করে একটা টোকা মারলেন, আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি একটা দেশলাই কাঠি জ্বালার আওয়াজ পাওয়া গেল, এবং সেই কাঠির আলোতে আলো জ্বলে ওঠার যে নীলচে আভা সেটা ভেসে উঠল ঘরের মধ্যে। অর্থাৎ এইটা তাদের কিন্তু আগে থেকে প্ল্যান করা ছিল এই মিটিংটা। অর্থাৎ তিনি যতটাই এক্সাইটেড তার বিলাভেডের সাথে দেখা করার জন্য এতটা রাস্তা পেরিয়ে এসেছেন, তার বিলাভেডও কিন্তু ততটাই আগ্রহের সঙ্গে এবং এক্সাইটমেন্টের সঙ্গে তার জন্য অপেক্ষা করেছিল তার নিজের ঘরে। তাই তার একটা মৃদু টোকাতেই কিন্তু তার লেডি লাভ সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে দেশলাইয়ের কাঠিটা জ্বালল। তারপরে কি আছে লাস্ট লাইন দুটো, অ্যান্ড আ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। কি একটা গলার আওয়াজ শোনা গেল, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। সেই গলার আওয়াজে কি খুব মৃদু আওয়াজটা গলার, এবং তাতে কি আছে জয়েস আনন্দ এবং ভয় ফিয়ার্স। আনন্দ কিসের? এতক্ষণ পর তার লাভারের সঙ্গে দেখা হওয়ার যে আনন্দ, তার আনন্দ, সেই আনন্দের রয়েছে তার ভয়েসে। আর কিসের ভয়? ফিয়ারটা কিসের? ফিয়ার হচ্ছে লোকলজ্জার ভয় বা লোক জানাজানির ভয়, যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসি, যেটা একটা সিক্রেট মিটিং। লাস্ট লাইন কি আছে? দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। আচ্ছা, তার ভয়েসটা ছিল কতটা লো? না এতটাই লো যে তাদের দুজনের দুটি হৃদয়ের যে স্পন্দন, হার্টবিট যেটা, সে দুটো তারা দুজনেই ভীষণ এক্সাইটেড, এবং তাদের হার্টবিট অনেকটাই বেড়ে গেছে তার ফলে, এবং তার মৃদু গলার আওয়াজটা তাদের হার্টবিটের থেকেও, দুজনের হার্টবিটের যে শব্দ তার থেকেও মৃদু এখানে। তাহলে আলটিমেটলি তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারলো, অর্থাৎ এখানে কিন্তু ভালোবাসা জিতল। তাহলে আমরা এবার দেখে নিই এই কবিতার মধ্যে কি কি ফিগার্স অফ স্পিচ, সিম্বলস, ইমেজারি রয়েছে। তো আমরা এখানে অনেকগুলো এখানে অনেক কিছু ইউজ করা হয়েছে এই কবিতাটাতে। অনেক ধরনের ফিগার্স অফ স্পিচ রয়েছে, সেন্সরি ইমেজেস রয়েছে। যেমন ধরো ফিগার্স অফ স্পিচের মধ্যে কি রয়েছে? অ্যালিটারেশন রয়েছে। অ্যালিটারেশনটা কি না, অ্যালিটারেশন হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে বারে বারে একই কনসোনেন্ট সাউন্ড যখন ফিরে ফিরে আসে তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। যেমন লং ব্ল্যাক ল্যান্ড, এটাতে দেখো এলের খুব আধিক্য দেখা যাচ্ছে, তাই তো? এলের উচ্চারণ খুব বেশি দেখা যাচ্ছে, তো এটা এই লাইনটাকে আমরা বলবো অ্যালিটারেশন। এছাড়াও দেখো এখানে আর কি আছে? এনজামমেন্ট। আমরা দেখতে পাচ্ছি এনজামমেন্টটা কি, অনেকক্ষণ যখন কোনো একটা সেন্টেন্স যখন অনেকগুলো লাইনে পজ ছাড়াই অনেকগুলো লাইন পরে শেষ হচ্ছে আর কি, সেটাকে বলছে এনজামমেন্ট। এটা কিন্তু আমরা ফার্স্ট স্ট্যান্জাতে দেখতে পাচ্ছি, যে একদম লাস্টে গিয়ে এটা ফুল স্টপ দেওয়া হয়েছে। এছাড়াও আরও কি আছে? ওনোম্যাটোপোইয়া আছে এখানে। হ্যাঁ, ওনোম্যাটোপোইয়াটা কি? একটা বিশেষ ধরনের সাউন্ডকে বোঝায়। এটা কিন্তু পার্টিকুলার কোনো মানে হয় না, কিন্তু সেই জিনিসের শব্দটাকেই বোঝায়। যেমন বাংলাতে যেমন আমরা বলতে পারি ঝপাং করে জলে পড়লাম, এই যে ঝপাং কথাটা, হ্যাঁ, ওই আওয়াজটাকে বোঝানোর জন্য আমরা এই শব্দটাকে বের করেছি, তাই তো? ঠিক ওই রকমই ইংলিশেও এখানে দেখো রয়েছে কুইক শার্প স্ক্র্যাচ। এই যে দেশলাই জ্বালার শব্দটা স্ক্র্যাচ, শার্প স্ক্র্যাচ, হ্যাঁ, তো এটা একটা ওনোম্যাটোপোইয়ার উদাহরণ।
তো এরকম। আর এখানকার যে ইমেজেস রয়েছে প্রচুর, দেখো ভীষণভাবে সেন্সরি ইমেজেস রয়েছে যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ভীষণভাবে জাগ্রত করবে, এরকম রয়েছে ইমেজেস। যেমন ধরো অনেক রকমের কালারের উদাহরণ রয়েছে এখানে, হলুদ চাঁদ, ধূসর সমুদ্র, তো ব্ল্যাক, তো ল্যান্ড যেটা হ্যাঁ বলছে, কালো দিগন্ত তট, সমুদ্র তট। এখানে কালার যেগুলো আমাদের আইসকে এক্সাইটেড করছে, হ্যাঁ, বা অ্যাপিল করছে। আবার দেখো আমাদের গন্ধর ব্যাপার রয়েছে, সি সেন্টেড বিচ, হ্যাঁ, সামুদ্রিক গন্ধ ভরা সমুদ্র তট যেটাকে বলা হচ্ছে, এখানে একটা গন্ধের একটা রয়েছে ইমেজ। তারপরে টাচ, টাচ রয়েছে, স্পর্শেন্দ্রিয় কে যেটা তোমার ইয়ে সৃষ্টি করছে, একটা অনুভূতি সৃষ্টি করছে। যেমন স্ল্যাশি, ওয়ার্ম, হ্যাঁ, স্ল্যাশি মানে কি, স্ল্যাশি স্যান্ড, স্ল্যাশি মানে হচ্ছে সফট, নরম, তুলতুলে ভিজে যে বালিটাকে, সেটাকে বলছে এখানে স্ল্যাশি স্যান্ড। তাহলে স্ল্যাশি কথাটাতে একটা টাচের ব্যাপার রয়েছে, তাই তো, স্পর্শ এর ব্যাপার রয়েছে। ঠিক তেমনই শব্দও রয়েছে, ইয়ার্সের জন্যও রয়েছে কি, স্ক্র্যাচ, ট্যাপ, এইগুলো। তাহলে এরকম আমরা খুঁজলে আরও অনেক কিছু পাবো কবিতাটার মধ্যে। আর তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো পড়া নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে নেক্সট ভিডিওতে। বাই।